কুত্তা, আমি তোর আপু হই বলে এলোপাথারি মাহমুদের বুকে ঘুষি আর চড় মারতে লাগলো। আহ, আপু আমার ব্যথা লাগছে তো। আর আপনি আমার আপুই তো। আপনি আমার বড় কাকার মেয়ে। আমার থেকে বয়সে 2 বছরের বড় আপনি। তাহলে তো সম্পর্কে আপনি আমার আপুই হলেন। কুত্তা, আমি তোর আপু তাই না? তারা দেখাচ্ছি তোকে আজকে। আজকে তোর একদিন কি আমার একদিন। অপরের কথাগুলো বলে নিশাত মাহমুদকে ধাক্কা মেরে ঘাস ভর্তি মাঠের উপর ফেলে দিল। আর নিশাত মাহমুদকে জড়িয়ে ধরে ওর বুকের উপরে উঠে গেল। তারপর এলোপাথারিভাবে মাহমুদকে চুমু দিতে লাগলো। এক পর্যায়ে মাহমুদ নিশাতকে ধাক্কা মেরে নিচের বুকের উপর থেকে সরিয়ে দিয়ে নিচে উঠে পড়ল। তারপর বলল, আপু, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে সম্পর্ক আমাদের মধ্যে ছিল সেটা পবিত্র সম্পর্ক ছিল, কিন্তু আপনি তখন সেটা চাননি। অথচ এখন আগের সম্পর্কটা শেষ হয়ে গেছে। এখন আপনি যেটা করতেছেন সেটাকে অবৈধ সম্পর্ক বলে, সুতরাং আপনি নিজেকে সংযত করুন। কি জন্য সংযত করব? আমি আমার বরের সাথে যা ইচ্ছা, যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা করব, তাতে তুই নিষেধ করার কে? আর আমাকে ডিভোর্স দেওয়া, তাই না? তোর সাহস কত বড়, তুই আমাকে ডিভোর্স দিস? আর শোন, ডিভোর্স একজনের সইতে হয় না, দুইজনেরই সই লাগে। আর আমি তো সই করিনি, তাই ডিভোর্স তো হয়নি। তাই তুই এখনো আমার বর আছিস। কিন্তু আপনি ডিভোর্স পেপারে সই করেননি কেন? আপনি তো এই সম্পর্কে খুশি নন, আমাকে কখনোই ভালোবাসতে পারবেন না। আর আমি এমন কাউকে নিয়ে সারা জীবন কাটাতে চাই না যে আমাকে ভালোবাসে না। নিশাত এবার মাহমুদের চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, একটা সময় সত্যিই তোমাকে ভালোবাসিনি, তবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে ছাড়া আর কিছুই কল্পনা করতে পারি না। ভার্সিটির অডিটোরিয়ামে বসে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিল মাহমুদ। হঠাৎ কেউ একজন এসে বলল, নিশাত আপু আসতেছে। কথাটা শোনা মাত্রই মাহমুদ এবং তার বন্ধুরা বাতাসের চেয়েও দ্রুত গতিতে অডিটোরিয়াম থেকে বের হয়ে আসলো। অডিটোরিয়াম থেকে বের হয়ে মাহমুদ সরাসরি ক্লাসে চলে গেল। আজকে সবগুলো ক্লাস করে তারপর বাড়িতে গেল। মাহমুদ অডিটোরিয়ামে আছে শুনে দেখতে এলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে কেউ একজন নিশ্চয়ই আমাকে মাহমুদের কথা বলে বোকা বানিয়েছে। শুধু শুধু আমি আমার ক্লাসে না গিয়ে এখানে এলাম। এখন দ্রুত ক্লাসে যাই, না হলে আমার ক্লাসে দেরি হয়ে যাবে। ভদ্র ছেলের মতো আজকে সবগুলো ক্লাস করে বাসায় ফিরেছি। বাসায় ফিরেই সরাসরি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। আমি সুহাইল মাহমুদ, সবাই আমাকে মাহমুদ বলেই ডাকে। আমার বয়স 22, অনার্স 3য় বর্ষে পড়ি। আমি পরিবারের ছোট ছেলে। আমার বড় একটা বোন আছে, তার নাম জান্নাতুল মাওয়া। আপুকে সবাই মাওয়া নামেই ডাকে। আপু এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। আপু আর নিশাত আপু একেবারে জানের বান্ধবী। নিশাত আপুর অবশ্য আরও একটা পরিচয় আছে, উনি আমার বড় কাকার মেয়ে। আমার কাকার কয়লার ব্যবসা আছে। আর আমার আব্বু সেনাবাহিনীর মেজর পদে কর্মরত আছে। এদিকে আমার আম্মু আর বড় কাকি হলো কলেজ লাইফের বান্ধবী। আম্মু আর বড় কাকির মধ্যে খুব ভালো সম্পর্ক আছে এখনো। এই হলো আমাদের ছোট পরিবার। আমি নিশাত আপুকে খুব ভয় পাই, কারণ আমার আব্বু খুব রাগী মানুষ। আমি আব্বুকে ভূতের মতো ভয় পাই। আব্বুর মুখের উপর কোনো কথা বলি না ভয়ে। এদিকে আব্বু নিশাত আপুকে আমার পেছনে গোয়েন্দা হিসেবে নিয়োগ দিয়েছে। আর নিশাত আপুও অতি সামান্য কোনো বিষয় পাইলেও সেটা আব্বুর কাছে বিচার দেয়। আর আব্বু আমার কোনো কথা না শুনে নিশাত আপুর কথা বিশ্বাস করে আমাকে বকা দেয়। এই নিশাত আপুর জন্য আজ পর্যন্ত একটা রিলেশনও করতে পারলাম না। সেই হিসাবে আমি এখনও ভার্জিন। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি নিশাত আপু আর মাওয়া আপু লাইন দিয়ে আম্মুর সামনে বসে আছে। আর আম্মু ওদের দুইজনের চুলে তেল দিয়ে দিচ্ছে। আমি ওদেরকে দেখেও না দেখার ভান করে আবার আমার রুমে চলে গেলাম, কারণ আমি জানি আমাকে যদি নিশাত আপু দেখে তাহলে এমন কোনো কথা বলে দিবে বা এমন কোনো প্রশ্ন করে বসবে যে আমি নিশ্চিত আম্মু আর আপুর কাছে কেস খেয়ে যাব। আর আমি জানি যে আম্মুর কাছে কেস খাওয়া মানে সেই কথা অতি অবশ্যই আব্বুর কান পর্যন্ত চলে যাবে। আর যদি আব্বুর কান পর্যন্ত চলে যায় তাহলে তো আমার অস্তিত্ব খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে যাবে। এইসব কথা মনে আসতেই আবার রুমে এসে গেলাম। রুমে গিয়ে বসে বসে ভাবতে লাগলাম, এই নিশাত আপু না থাকলে আমার লাইফটা অন্যরকম থাকতো। আমার অন্য বন্ধুদের মতো আমিও একটা টুকটুকে মেয়ের সাথে প্রেম করতে পারতাম। তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতাম, অনেক ভালো ভালো মুহূর্ত তার সাথে কাটাতে পারতাম।
রুমে বসে এইসব চিন্তা করতেছিলাম, তখন আম্মু নিচে থেকে ডাক দিল লাঞ্চ করার জন্য। আমি নিচে নেমে লাঞ্চ করে আবার উপরে চলে আসলাম। রুমে গিয়ে কিছুক্ষণ গেম খেলে পরে ঘুমিয়ে পড়লাম। আসরের আজানের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়লাম। তারপর মাঠে গিয়ে একটু খেলাধুলা করলাম। মাগরিবের নামাজের পরপরই পড়তে বসলাম। খুব মনোযোগ দিয়ে পড়তেছিলাম। হঠাৎ মনে হলো আমার রুমে কেউ প্রবেশ করেছে। আমি সেদিকে লক্ষ্য করতেই দেখি আব্বু এসেছে। আমি আরও মনোযোগ দিয়ে পড়তে লাগলাম। কিছুক্ষণ রুমের মধ্যে ঘোরাঘুরি করে আব্বু আমার পাশে এসে বসলো। আমি তারপরও কিছুক্ষণ একমনে পড়তে লাগলাম। একটা সময় আব্বু আমাকে কিছু না বলেই চলে গেল। আমিও একটানা ঈশা পর্যন্ত পড়াশোনা করলাম। ঈশার নামাজ পড়ে ড্রয়িং রুমে গিয়ে একটু বসলাম। তখন আব্বু আর আম্মু আমার সামনে বসলো। কি অবস্থা তোমার পড়াশোনার? পড়াশোনা কেমন চলতেছে? আমার অবস্থা ভালো, পড়াশোনাও ভালো চলতেছে, তবে ইদানিং একটু বেশি চাপ যাচ্ছে পড়াশোনায়। সামনের মাসের 17 তারিখ থেকে মিডিল টার্ম পরীক্ষা শুরু হবে, তাই এখন পড়াশোনার একটু চাপ যাচ্ছে বলা যায়। তাছাড়া বাকি সব ঠিকই আছে। আগামীকাল তো আপুর জন্মদিন, মনে আছে? জি মনে আছে। আগামীকাল আমরা একটা পার্টির আয়োজন করেছি। তোমার কালকে ভার্সিটি যাওয়া লাগবে না। সকাল থেকে অনেক কাজ আছে, আমার সাথে থেকে তোমার হাতে কাজ করা লাগতে হবে। আচ্ছা ঠিক আছে। ডিনার করে আজকে আর বেশিক্ষণ রাত না জেগে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফজর নামাজ পড়ে জিমে গেলাম। জিম থেকে ফিরে ব্রেকফাস্ট করে অনুষ্ঠানের জায়গায় চলে গেলাম। সেখানে সব কিছু দেখে আবার বাসায় ফিরে আসলাম। লাঞ্চ করে আমি আর আব্বু চলে গেলাম অনুষ্ঠানের জায়গায়। সেখানে সব কিছু গুছিয়ে বাসায় ফিরতে ফিরতে মাগরিব ছুঁই ছুঁই অবস্থা। বাসায় এসে আমি ও আব্বু ফ্রেশ হয়ে অনুষ্ঠানের জন্য রেডি হলাম। আমার পরনে ছিল গোল্ডেন কালারের একটা ব্লেজার, সাথে ম্যাচিং জুতা, চুলগুলো জেল দিয়ে স্পাইক করা। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই ক্রাশ খেলাম। কিন্তু আমার উপর কোনো মেয়ে ক্রাশ খাইলেও আমার কিছুই করার নেই, কারণ এগুলো যদি নিশাত আপু একবার কোনোভাবে টের পায় তাহলে সোজা আব্বুর কানে, আর আব্বু এসব জানলে আমাকে আস্ত রাখবে না। যাই হোক, এক বালতি চাপা কষ্ট নিজের মনে দাফন করে চললাম অনুষ্ঠানের উদ্দেশ্যে। খুব সুন্দর লাইটিং এবং আয়োজনের সাথে খুবই জাঁকজমকপূর্ণভাবে আপুর জন্মদিনের অনুষ্ঠান পালন করা হচ্ছে। আমি এই সারাদিন কাজ করে খুবই ক্লান্ত ছিলাম, তাই অনুষ্ঠানের মেইন ফ্লোর থেকে বের হয়ে সামনে থাকা সুইমিং পুলের এক কোণে বসে সুইমিং পুলের পানিতে পা দুইটা ডুবিয়ে কানে ব্লুটুথ দিয়ে গান শুনতেছিলাম। আর গান শোনার সাথে সাথে নিজেও মুখে গুনগুন করে গান গাচ্ছিলাম। হঠাৎ কোনো মানুষের উপস্থিতি টের পেলাম নিজের আশেপাশে। সামনে পানিতে খুব খেয়াল করে তাকিয়ে দেখে বুঝলাম যে উপস্থিত মানুষটি কোনো পুরুষ নয়, বরং একজন মেয়ে মানুষ। আমি তার দিকে ফিরে তাকালাম মেয়েটাকে দেখার জন্য। তার দিকে তাকিয়ে দেখলাম সেটা আমার বড় আপু। কি ব্যাপার বার্থডে গার্ল, অনুষ্ঠান ছেড়ে এখানে কি জন্য? এমনি বাইরে এসেছিলাম, দেখলাম তুই এখানে বসে আছিস তাই আসলাম। তুই এত সুন্দর গান গাইতে পারিস, আগে কখনো বলিসনি তো। কই ভালো গান গাইতে পারি, একটু একটু শুনে শুনে সুর মেলাতে পারি, এই আর কি। চল, অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে। না চাওয়া সত্ত্বেও আপুর মন রক্ষা করতে এক প্রকার জোর করে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি অনুষ্ঠান শুরু হতে এখনো 15 মিনিট বাকি আছে। এদিকে কেক এসে উপস্থিত। তখন আপু একেবারে অনাকাঙ্ক্ষিত একটা কাজ করে ফেললো। আপু মাইক হাতে নিয়ে ঘোষণা দিল, এই মুহূর্তে আমাদের সামনে বার্থডে স্পেশাল পারফরমেন্স নিয়ে আসছে মাহমুদ। এই কথা শোনার পরে আমার কেমন যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা। আমি এটার জন্য একেবারেই অপ্রস্তুত ছিলাম না। তারপর আপুর সম্মান রক্ষার্থে আমি স্টেজে গিয়ে জুবিন নটিয়ালের হামনাওয়া গান গাইলাম। সকলের মুখের অবস্থা দেখে মনে হলো গানটা একেবারে খারাপ হয়নি। গান শেষে আপু কেক কেটে সকলকে খাওয়ালো। তারপর সকলের ডিনারের মধ্য দিয়ে আপুর বার্থডে পার্টি শেষ হয়ে গেল। আমরা সকলে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন থেকে আমাদের সকলের জীবন ঠিক আগের নিয়মেই চলতে থাকলো। দেখতে দেখতে আমার পরীক্ষা চলে এলো। আমি পরীক্ষার আগে খুব পরিশ্রম করেছিলাম, তাই আমার আশা ছিল পরীক্ষায় ভালো ফলাফল হবে। সেই আশা নিয়েই সবগুলো পরীক্ষা দিলাম। পরীক্ষাগুলো আমার আশানুরূপ খুব ভালো হলো।
পরীক্ষার পর আব্বুকে বললাম বন্ধুরা মিলে একটা ট্যুরে যাব। আব্বু আমাকে ট্যুরে যাওয়ার পারমিশন দিয়ে দিল। ট্যুরে যাওয়ার আগের দিন আব্বু এসে আমাকে 10,000 টাকা দিয়ে বলল এই টাকাটা রাখো আর ট্যুরে গিয়ে ভালোভাবে এনজয় করো। আমি পরের দিন আব্বু আম্মুর থেকে দোয়া নিয়ে ট্যুরে চলে গেলাম। আপুকে বলে দেওয়া হয়নি, পরে অবশ্য আপুকে ফোন করে বলে দিয়েছি যে আমি ট্যুরের উদ্দেশ্যে বের হয়ে গেছি। ট্যুরের গন্তব্য ইন্ডিয়ার রাজস্থান গিয়ে বিভিন্ন জায়গা প্রদর্শন করতে লাগলাম। 15 দিনের সফরের 11 দিন হয়েছে। দিনটি ছিল রবিবার। ব্রেকফাস্ট করে বের হয়েছিলাম একটা মিউজিয়াম দেখতে। সেখান থেকে রিসর্টে ফিরতে ফিরতে দুপুর হয়ে গিয়েছে। রিসর্টে ফিরে আমি ফ্রেশ হতে গেলাম, ফোনটা রুমে রেখে। ফ্রেশ হয়ে রুমে ফিরে এসে দেখি যে আব্বু 8টা কল, আম্মু 6টা কল আর আপু প্রায় 20টা কল দিয়েছে। আমার ফোন সাইলেন্ট করা ছিল, তাই টের পাইনি যে আমার ফোনে এতগুলো কল এসেছে। কলগুলোর সংখ্যা দেখে বুঝলাম যে খুব ইমার্জেন্সি কিছু হয়েছে, না হলে আমাকে এইভাবে কল করতো না। ইমার্জেন্সি বুঝে আমি দ্রুত কল ব্যাক করলাম আপুর কাছে, কারণ এই মুহূর্তে আপুর কাছে ফোন করলেই আমার সবচেয়ে অল্প ঝাড়ি খেতে হবে। তাছাড়া আব্বু বা আম্মুর কাছে ফোন করলে কথার চেয়ে বেশি ঝাড়ি শুনতে হবে। আপুর কাছে ফোন দিলাম আসলে বিষয়টা কি হয়েছে সেটা জানার জন্য। হ্যালো আপু, কি হয়েছে? এতবার ফোন করেছিস কেন? আব্বু আম্মু ফোন করেছে, কোনো ইমার্জেন্সি হয়েছে কি? নিশাত্রে দেখতে আসছিল, ওর বিয়ে ঠিক হয়েছে। তুই দ্রুত বাসায় চলে আয়, সপ্তাহখানেকের মধ্যেই হয়তো বিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে হয়তো আসতে পারবো না, আগামীকাল সকালের ফ্লাইটেই চলে আসবো। তুই আব্বুরে বলে দিস যে তোর সাথে আমার কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই সময় মতো চলে আসিস। নিশাত আপুর বিয়ে ঠিক হয়েছে কথাটা শোনার পর থেকেই কেমন যেন নিজের কাছেই ভালো লাগতেছে, কারণ একবার বিয়ে হয়ে গেলে তো আর আমার পেছনে সারাদিন গোয়েন্দাগিরি করতে পারবে না। যাই হোক, সেদিন আমি আর রিসর্টে থেকে বের হলাম না, বরং আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম। আগামীকাল সকালে প্রথম ফ্লাইটেই চলে যেতে হবে, সেইভাবে অনলাইনে টিকিট কেটে রাখলাম। পরের দিন সকালে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম যে বাড়িতে কেমন যেন বিয়ে বিয়ে আমেজ লেগেছে। বাড়িঘরের সব কিছুই নতুন করে সাজানো হচ্ছে। আপুর কাছ থেকে জানতে পারলাম যে আনুষ্ঠানিক বিয়ে এই মুহূর্তে হবে না, এই মুহূর্তে কলমা করে রেখে যাবে। আর নিশাত আপুর ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে। আব্বু আম্মুর সাথে দেখা করলাম, তখন তারা তেমন কিছু বলল না, তাতে করে বুঝলাম যে তাদেরকে আপু ম্যানেজ করেছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। সকলেই নিজেদের কাজে ব্যস্ত। আব্বু আম্মু, কাকা কাকি, আপু প্রত্যেকেই নিজেদের কাজে ব্যস্ত রয়েছে, তাই কারোর সাথে তেমন বেশি একটা কথা হলো না। বিয়ে উপলক্ষে আমিও কিছু শপিং করলাম। একটা গোল্ডেন কালারের পাঞ্জাবি পায়জামা এবং জুতা, সাথে একটা ঘড়ি কিনলাম। বিয়ের দিন সকালবেলায় নিশাত আপুর হাতে আমার আপু মেহেন্দি লাগিয়ে দিল। তার কিছুক্ষণ পর পার্লার থেকে মেয়েরা এসে নিশাত আপুকে সাজিয়ে দিল। লাল বেনারসি, মুখে হালকা মেকআপ, চুলগুলো খোপা করা আর খোপার চারপাশে বেলি ফুলের মালা। এই সাজে নিশাত আপুকে লালপরি থেকে কোনো অংশেই কম লাগছিল না। বিয়ের সময় দেওয়া ছিল শুক্রবার জুম্মার পরে। সকলে সেইভাবে প্রস্তুতি নিল। আব্বু, কাকা, আমি সকলেই গোসল করে নামাজ পড়তে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। এখন ঘড়িতে সময় 11:53। বরপক্ষ কত দূর আসছে সেটা শোনার জন্য কাকু ফোন দিল, কিন্তু কেউই ফোন রিসিভ করলো না। আব্বু ফোন করেছিল, তাতেও একই অবস্থা, কেউই ফোন রিসিভ করে না। নিশাত আপুর কাছে ছেলের নম্বর ছিল। যেদিন নিশাত আপুকে দেখতে এসেছিল, ছেলেকে নিশাত আপুর খুব পছন্দ হয়েছিল, তাই সেদিন তাদের মধ্যেই নিজেদের ফোন নম্বর আদান প্রদান হয়েছিল। আর সেদিনের পর থেকে বিয়ের আগ পর্যন্ত নিশাত আপু ছেলেটার সাথে চুটিয়ে প্রেম করেছে।
আপু জীবনে কখনোই প্রেম করেনি আমার জানা মতে, তাই বলা যায় যে এটা আপুর জীবনের প্রথম প্রেম। আর প্রথম প্রেমের আবেগটাও একটু অন্যরকমই হয়। এটা যারা প্রেম করেছেন তারা ঠিকই জানেন। কাকি নিশাত আপুর কাছ থেকে ছেলের নম্বর নিয়ে ছেলেকে ফোন করলো। ছেলের অবস্থা আরও ভয়ঙ্কর। বাড়ির লোকের ফোনে তাও কল ঢুকতেছিল, কিন্তু ছেলের ফোন সরাসরি বন্ধ বলতেছে। এবার আমার নাকে কেমন যেন রহস্যের গন্ধ আসতে শুরু করেছে। ছেলে সহ ছেলের বাড়ির কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এটা নিয়ে আমাদের বাড়িতে একটা অস্বস্তি সৃষ্টি হলো। আমার এই পরিবেশটা একদমই ভালো লাগতেছিল না। তাই আমি আপুকে বলে বাসার পাশে একটা লেক আছে, সেই লেকের পাড়ে এসে বসে আছি। আমি মন লেকের পাড়ে বসেছিলাম, হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম যে আব্বু ফোন করেছে। মাহমুদ, কোথায় তুমি? আমি ফোনটা রিসিভ করলাম। আব্বু আমার ভালো লাগতেছিল না, তাই একটু লেকের পাড়ে বসে আছি। তুমি যেখানে থাকো না কেন 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। আচ্ছা আব্বু, আসতেছি। আব্বুর সাথে কথা বলা শেষে আমি সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় ঢুকে মনে হলো বাসার পরিবেশ একেবারেই থমথমে। সবাই আমাকে কেমন করে যেন দেখতেছে। মনে হচ্ছে এলিয়েনদের জগৎ থেকে কোনো এলিয়েন পৃথিবীর বুকে অবতরণ করেছে, তাই সবাই আশ্চর্য হয়ে তাকে দেখতেছে। আমি ওসব কিছু পাত্তা না দিয়ে আব্বুর রুমের দিকে গেলাম। দেখলাম আপু আব্বুর রুমের দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্রই আপু একটুখানি মুচকি হাসি দিল, যার অর্থ আমি কিছুই বুঝলাম না। আপুকে পাশ কাটিয়ে আমি চলে গেলাম আব্বুর রুমে। আব্বুর রুমে গিয়ে দেখি ওখানে আব্বু আম্মু কাকা কাকি বসে আছে। আমি রুমে ঢোকা মাত্রই কাকা কাকি রুম থেকে বের হয়ে গেল। আব্বু আম্মুকে রুমের দরজা আটকে দিতে বলল। এবার আমার একটু একটু ভয় লাগা শুরু হয়েছে। দরজা লাগানোর পরে আব্বু বলল, শোন, আমি আজ পর্যন্ত তোমার থেকে কোনো কিছু চাইনি। আজকে আমি বাবা হিসেবে আমার ছেলের কাছ থেকে একটা জিনিস চাইবো। আশা করি তুমি ছেলে হিসেবে আমাকে সেটা ফিরিয়ে দিবে না। আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই পূরণ করব। এই বিষয়ে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন। তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে? একটু ভয় পেলেও বুকে এক বালতি সাহস নিয়ে বললাম, না, আমার তেমন পছন্দের কোনো মেয়ে নাই। নিশাত মামুনি আজকে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ছেলে অন্য জায়গায় রিলেশন আছে। তাই আজকে সকালে ছেলে সেই মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। এই খবরটা যখন আসে তখন তোমার কাকার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আর নিশাত মামুনিকে লোকজন বিভিন্নভাবে কটু কটু কথা বলছিল। তাই সেখানে আমি বড় মুখ করে বলে এসেছি যে নিশাত মামুনির বিয়ে আজকেই হবে। ছেলের প্রয়োজন আমি খুঁজে আনবো। তোমার কাকা কাকির সাথে আমি কথা বলেছি, তারা রাজি হয়েছে। এখন আমি চাই যে আজকে নিশাত মামুনির সাথে তোমার বিয়ে হোক। আব্বু কি বলেন এসব? আমি এখনো ছোট, বিয়ের বয়স হয় নাই। আমি এখন বিয়ে করলে বউ খাওয়াবো কিভাবে? আর তার চেয়ে বড় কথা হলো, নিশাত আপু আমার চেয়ে প্রায় 2 বছরের বড়। আমি তাকে কিভাবে বিয়ে করব? আমি তাকে বড় আপুর দৃষ্টিতে দেখি, তাকে আমি কখনো সেই দৃষ্টিতে দেখি নাই। অনুরোধ সাপেক্ষে যদি আমি এই বিয়ে করতে রাজি হয়েও যাই, নিশাত আপু কি রাজি হবে এই বিয়ে করতে? তোর পড়াশোনা শেষ করে সেটেল হওয়ার আগ পর্যন্ত তোর বউ খাওয়ানোর চিন্তা তোকে করতে হবে না। আর যতদূর কথা, ছোট বড় এটা কোনো বিষয় না। এখন মেয়ে বড়, ছেলে ছোট, এমন বিয়ে অহরহ হচ্ছে। আর আমাদের সমাজে সেটা সদরে গ্রহণ করতেছে। আর দৃষ্টিভঙ্গির কথা বলতে বললে আমি বলবো, দৃষ্টিভঙ্গি পাল্টানোর সময় লাগে না। নিষেধ মামুনি তো আর তোর মায়ের পেটের বোন না, তোর চাচাতো বোন। কাল পর্যন্ত তোর বোনের চোখে দেখেছিস, আজকে থেকে বউয়ের চোখে দেখবি। আর তাছাড়া এটা তো আর স্বাভাবিক বিষয় নয়, দুর্ঘটনার বিয়ে। অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে, কিন্তু একসময় গিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন বলো, তোমার কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? নিশাত আপু যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে বিয়ের জন্য প্রস্তুতি নাও। আচ্ছা, মনে রেখো তোমাকে কিন্তু একটু সময় দিতে হবে নিশাত মামুনিকে সবকিছু আগে নিজেদের সামলে নেওয়ার জন্য। নিশাত আম্মু, তুই রাজি হয়ে যাই বিয়েতে। মামুর ছেলে হিসাবে খুবই ভালো, তোকে সারা জীবন খুব সুখে রাখবে। এখনকার সময় বয়সে ছোট বড় এই বিষয়টা কোনো ম্যাটার করে না। বিয়েটাতে রাজি হয়ে যা আম্মু। আমি তো জীবনের প্রথম রিফাতকে ভালোবেসেছিলাম। ও আমাকে এভাবে কেন কষ্ট দিল বলতে পারো? আমি তো ওর জায়গায় আর অন্য কাউকেই বসাতে পারবো না।
আর ওকেও কখনো মেনে নিতে পারবো না যদি ও ফিরে আসে। তাহলে আমার জীবনে কি হবে এখন বলো তো? তোমাদের কথা মেনে যদি এখন মাহমুদকে বিয়ে করে নেই, তাহলে ওই ছেলেটার সাথে অন্যায় করা হবে। কারণ মাহমুদকে আমি কখনোই নিজের স্বামী হিসেবে মানতে পারবো না। ওকে আমি স্বামীর কোনো অধিকারও দিতে পারবো না, কারণ আমার মনের পুরোটা জুড়ে রিফাতের বসবাস। ও আমাকে ভালো না বাসলেও আমি তো ওকে মন থেকেই ভালোবেসেছিলাম, তাই ওকে ভোলা আমার পক্ষে সম্ভব হবে না। আর রিফাতকে ভুলতে না পারলে আমি কখনোই মাহমুদকে নিজের স্বামীর জায়গায় বসাতে পারবো না। তাহলে তো ওই ছেলেটার সাথে অনধিকার চর্চা হয়ে যাবে, এটা ওর প্রতি অন্যায় হয়ে যাবে। ওরও তো একটা জীবন আছে, ওরও তো কিছু স্বপ্ন আছে। আমার জন্য কেন ও নিজের জীবন ও স্বপ্নের জলাঞ্জলি দিবে? সময় একটা বড় প্রতিষেধক আম্মু। সময় এবং পরিস্থিতি মানুষের অনেক বড় বড় আঘাতে প্রতিষেধক হয়ে ওঠে। আর তোমার এই আঘাতটা তো সেসবের বিবেচনায় একেবারেই ছোট আঘাত। এটাও সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। তবে এটা ঠিক হওয়ার জন্য তোমাকে একটু সময় দিতে হবে। ভেঙে পড়লে হবে না। আমরা তো তোমার বাবা মা, আমরা নিশ্চয়ই তোমার খারাপ চাইব না। তাই বলতেছি, আমাদের কথা হলো বিয়েতে রাজি হয়ে যাও। দেখবে ভবিষ্যতে অনেক সুখী হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথায় আমি রাজি হলাম। যদি মাহমুদ রাজি হয় তাহলে, তবে আমাদের ভবিষ্যৎ জীবন কেমন হবে সেই বিষয়ে আমি তোমাদেরকে কোনো নিশ্চয়তা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আগে দুইজনের বিয়েটা দিয়ে দেই, তারপর কি করতে হবে সেটা তখন ভাবা যাবে। এই কথার উপরেই আমার আর নিশাত আপুর বিয়ের আয়োজন করা হলো। কাজী আমাদেরকে কবুল বলতে বললে আমি নিশাত আপুর দিকে একবার তাকালাম, আর নিশাত আপু আমার দিকে একবার তাকালো। আপুর চোখে আমি অসহায়ত্ব দেখেছি। আপু আমার চোখে কি দেখেছেন সেটা উনি ভালো বলতে পারবেন। তারপর আমরা দুইজন কবুল বলে স্বামী ও স্ত্রী রূপে বিবাহ নামক এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম, যে বন্ধনে হয়তো চাওয়া পাওয়া আর আশা আকাঙ্ক্ষার জায়গা অনেক কম অথবা নেই বললেই চলে। নিজের জীবনকে এক প্রকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে জীবনের নতুন পথ চলতে শুরু করলাম। এখন বাজে রাত 11:54। আমি বাসার ছাদে বসে ভাবতেছি আজকে সারা দিন ঘটে যাওয়া ঘটনাগুলো। হঠাৎ দেখি আব্বু আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি আব্বুর দিকে ঘুরে তাকাতেই আব্বু বলল, বাবা অনেক রাত হয়েছে, এখন ঘরে যাও। তোমার সম্পর্কটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি, তাই সম্পর্ক স্বাভাবিক করতে হলে প্রচুর প্রচুর সময় স্পেন্ড দিতে হবে, পরস্পরকে বুঝতে হবে, সময় দিতে হবে, সম্মান দিতে হবে। অপরদিকে মানুষটা সর্বোচ্চ পর্যায়ে যত্ন নিতে হবে। পরস্পর অনুভূতিগুলো পরস্পরের অনুভূতি শেয়ার করতে হবে। তোমার সাথে থাকা লোকটার মূল্য তোমার কাছে কতটা সেটা তোকে বুঝতে হবে। তারপরে ধীরে ধীরে সম্পর্ক উন্নয়ন হবে, পরস্পরের মন একে অপরের কাছে বাধা পড়বে। আব্বু আমার সাথে সাধারণত এই ধরনের কথা বলেন না, তাই আমি আব্বুর কথাগুলো শুনে যথেষ্ট অবাক হয়েছি। তবু আব্বুর কথা মতো নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নিশাত আপু, মানে এখন আমার বউ নিশাত, খাটের এক কোণে শুয়ে আছে। আমাকে রুমে ঢুকতে দেখি তাড়াতাড়ি উঠে বসে পড়ল। আমি ঘরের দরজা আটকে দিয়ে খাটের উপরে গিয়ে বসে পড়লাম। আমি খাটে বসা মাত্রই নিশাত বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। দেখ মাহমুদ, বিয়েটা আমি করতে চাইনি। আমি রিফাতকে ভালোবাসি, এটা সত্যি কথা। আমি জীবনে কখনোই প্রেম করিনি, কারণ পড়াশোনার পরিবারের মধ্যে নিজেকে এতটাই ব্যস্ত রেখেছি যে এই সমস্ত করার খুব একটা সময় পাইনি। এটা তুই খুব ভালো করেই জানিস। এখনো পর্যন্ত আমার জীবনে প্রথম এবং একমাত্র পুরুষ হলো রিফাত। এই অল্প কিছুদিনেই আমি ওকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। রিফাত আমার জীবনের প্রথম ভালোবাসা, তাই আমার মনের যে নির্ভেজাল খাঁটি আবেগটুকু ছিল সেইটুকু সম্পূর্ণটাই আমি রিফাতকে দিয়ে দিয়েছি। তাই এখন আমার কাছে অন্য কাউকে দেওয়ার মতো কিছুই নেই। তার মানে এটা নয় যে আমি তোকে আমার স্বামী হিসেবে মানতে পারবো না। আমি তোকে আমার স্বামী হিসেবে অবশ্যই মানি। তোর আর আমার বিয়ে হয়েছে, এই বিয়েটাকে আমি সম্পূর্ণ মন থেকে মেনে নিয়েছি। যতদিন আমি এই সম্পর্কে থাকবো ততদিন এই সম্পর্কের সম্পূর্ণ দায়িত্ব কর্তব্য আমি পালন করব মন থেকে। কিন্তু আরো একটা সত্যি কথা হলো, আমার স্বামী হিসাবে আমার থেকে যে ভালোবাসাটা তোর প্রাপ্য সেটা আমি তোকে কখনো দিতে পারবো কিনা জানি না, তবে বাকি দায়িত্ব কর্তব্যগুলো আমি সব পুরোপুরি পালন করব। দেখ মাহমুদ, আমি তোকে সব বলে দিলাম যেটা আমার মনে আছে। এরপরে যদি তুই আমাকে জোর করিস তাহলে হয়তো তোর পুরুষত্বের কাছে আমার হার মেনে নিতে হবে। তবে তখন হয়তো আমাদের সম্পর্কের এই সুন্দর সমীকরণটা আর থাকবে না। দেখ, তুই একজন পুরুষ মানুষ হিসেবে তোর বিবাহিত জীবনে একজন নারীর ভালোবাসা পাওয়ার সম্পূর্ণ অধিকার আছে, যেটা আমি তোকে হয়তো কখনোই দিতে পারবো না।
তাই তুই আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটা বিয়ে করে ফেল। এটা আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো উপায়। এখন সিদ্ধান্ত তোর। তুই নিজের জীবনের সমস্ত ইচ্ছেগুলো কি বিসর্জন দিয়ে এমন একজন মানুষের কাছে থাকবি যে তোকে কোনোদিনও প্রকৃত ভালোবাসা দিতে পারবে না, নাকি তুই আমাকে ডিভোর্স দিয়ে তোর জীবনটাকে নতুন করে শুরু করবি? আপনি ফ্রেশ না হলে ফ্রেশ হয়ে আসুন, আপনি বের হলে আমি ফ্রেশ হতে ঢুকবো। আমার এমন কথা শুনে নিশাত যথেষ্ট অবাক হলেও একটা ফর্মাল কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এদিকে আমি বসে বসে ভাবতেছি আমার জীবনটা কোন পথে চলতেছে। মেয়ে হিসেবে নিশাত একটু করা হলেও মনটা খুবই ভালো। সংসার করার জন্য যে কোনো ছেলেই এমন একজন মেয়ে চাইবে, কিন্তু অন্যদিকে নিশাত যেটা বলতেছে সেটা যদি ও রাগের কথা হয় তাহলে তো ঠিক আছে। আদর, যত্ন, ভালোবাসা, ইম্পর্টেন্স আর একজন বিশ্বস্ত মানুষকে পাশে পেলেই ঠিক হয়ে যাবে। এটা করা আমার পক্ষে সম্ভব, কিন্তু যদি এটাই নিশাতের জীবনের একমাত্র সত্যি হয় তাহলে তো সমস্যা। এইসব ভাবার মধ্যেই নিশাত ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। আমি নিশাতের দিকে একবার তাকালাম, তারপর চোখ নামিয়ে চলে গেলাম ওয়াশরুমে। তারপর ফ্রেশ হয়ে এসে আমি বিছানার অন্য পাশে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় আমার মুখে হঠাৎ করে পানি অনুভব করে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দেখি যে নিশাত গোসল করে নীল কালারের একটা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে বসে চুল আঁচড়াচ্ছে। সবেমাত্র গোসল করার কারণে চুলে পানি ছিল, আর সেই পানি আমার মুখে এসে পড়ল। আমি এক ধ্যানে নিশাতের দিকে চেয়ে রইলাম। আমার ধ্যান ভাঙল যখন আপু দরজার বাহিরে এসে ডাক দিল। মাহমুদ, নিশাত, দ্রুত নিচে এসো। সবাই খাবার টেবিলে তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আপু আসতেছি 5 মিনিটে। এরপর আমি ফ্রেশ হয়ে বের হলাম। তারপর আমি আর নিশাত একসাথে খেতে গেলাম নিচে। খাওয়া দাওয়া শেষ করে নিশাত ইউনিভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন আম্মু নিশাতকে ইউনিভার্সিটি যেতে নিষেধ করে বলল, নিশাত, গতকালকে তোমার বিয়ে হয়েছে, এখন ইউনিভার্সিটি যাওয়ার দরকার নেই, কয়েকদিন পরে যেও। আর তাছাড়া পরীক্ষার তো এখনো 6 মাস সময় আছে। এখন 1 সপ্তাহ বা 10 দিন ক্লাস মিস দিলে কোনো সমস্যা হবে না আশা করি। আম্মুর কথা শুনে নিশাদের মুখটা কাচুমাচু করে মাহমুদের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে মাহমুদ ডায়েরিতে কি যেন একটা লিখতেছে। নিশাদ সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের মনে কিছুক্ষণ ফোনে বান্ধবীদের সাথে কথা বলে একটা বই হাতে নিয়ে চলে গেল ব্যালকনিতে। কিছুক্ষণ ব্যালকনিতে বসে পড়ে তারপর নিচে গিয়ে দেখলো মাহমুদের আম্মু রান্নাঘরে রান্না করতেছে। নিশাদ গিয়ে মাহমুদের আম্মুর পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল, আন্টি, আমি তো রান্না করতে পারি না, আপনি কি আমাকে একটু রান্না করা শিখিয়ে দেবেন? পাগলি মেয়ে, দিব না কেন, অবশ্যই শিখিয়ে দিব রান্না করা। তারপর মাহমুদের আম্মু নিশাদকে বেগুন ভাজি করা আর ভাত রান্না করা শিখিয়ে দিল। নিশাদ রান্না শিখে খুবই খুশি হলো। তারপর নিশাদ রুমে গিয়ে মাহমুদকে সহ বাসার সবাইকে খাওয়ার জন্য ডেকে নিয়ে আসলো টেবিলে। সবাই একসাথে বসে খেতে শুরু করলো। খাওয়ার মাঝে মাহমুদের বাবা বলে উঠল, শোন, বিয়ে তো করে ফেললে, এখন তো মেয়েটাকে একটু সময় দাও, তাতে তোমারও ভালো লাগবে আর মেয়েটারও ভালো লাগবে। আর তাছাড়া তোমরা তো এতদিন পরিচিত ছিলে ভাই বোন হিসেবে, এখন তো তোমরা স্বামী স্ত্রী, নিজেদের সেই জায়গা থেকে একটু চেনো। তাই বলতেছি যে নিশাত মামনিকে নিয়ে একটু ঘুরে এসো। আমি কক্সবাজারে হোটেল বুকিং করে দিয়েছি, আর আজকে রাতে রওনা দিয়ে যা। যদি অন্য দেশের কোথাও যেতে মন চায় সেটা বলতে পারো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আব্বুর কথা শুনে মাহমুদ নিশাদের দিকে তাকালো তার অভিব্যক্তি বোঝার জন্য। নিশাদকে দেখে মাহমুদের মনে হলো যে নিশাদ যাওয়ার জন্য সম্মত আছে। সেই জন্য মাহমুদ তার বাবাকে যাবে বলে দিল। রাতে যথাসময়ে গাড়িতে উঠলো তারা। গাড়িতে সবাই কাপল ছিল, তাই বিভিন্ন কাপল বিভিন্ন ভঙ্গিতে বসেছিল। তাতে অবশ্য কেউ কিছু মনে করছে না, কারণ সকলেই তো কাপল। গাড়ির এই অবস্থা দেখে নিশাতের মন অনেকটাই খারাপ লাগলো। তাই সে মনে মনে বলতে লাগলো, আজকে যদি রিফাতের সাথে বিয়েটা হতো তাহলে আমিও এদের মতো করেই যেতাম, কিন্তু কিছু করার নেই। বাস্তবতা এটাই যে আমার বিয়ে মাহমুদের সাথেই হয়েছে, রিফাতের সাথে নয়। আর রিফাত আমাকে ধোঁকা দিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ের দিন আসেনি। সে আমার অতীত, তবুও কেন আমি তাকে নিয়ে এত ভাবছি? ভালোবেসেছিলাম তো তাকে, তাই হয়তো তাকে এত সহজে ভুলতে পারতেছি না। ভালোবাসা হয়তো এমনই হয়,
এসব কথা ভাবতে ভাবতেই গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল নিশাত। নিশাত মাহমুদের উল্টো দিকে মাথা দিয়ে ঘুমিয়েছিল, কিন্তু ঘুমের মধ্যে দিক পরিবর্তন করে নিশাত মাহমুদের দিকে ফিরে গেল আর নিজের অজান্তে মাহমুদের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। মাহমুদের কাঁধে মাথা পড়তেই মাহমুদের ঘুম ভেঙে গেল। মাহমুদ খেয়াল করলো যে ঘুমের মধ্যে নিশাতের মাথাটা তার কাঁধে পড়েছে। তাই মাহমুদ নিশাতের মাথাটা ভালো করে তার কাঁধে রেখে নিশাতের নিষ্পাপ ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকলো। এইভাবে তাকিয়ে থাকতে থাকতে মাহমুদের এক সময় ঘুমিয়ে গেল। সকালে সূর্যের আলো জানলা দিয়ে নিশাতের চোখে পড়তেই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই নিশাত দেখে যে তার মাথা মাহমুদের কাঁধে আর মাহমুদের মাথা তার মাথার উপরে। এখন যদি নিশাত নড়াচড়া করে তাহলে মাহমুদের ঘুম ভেঙে যাবে। তাই নিশাত নড়াচড়া না করে চোখ বন্ধ করে ওইভাবেই থাকে। তবে তাকে দেখলে যে কেউ মনে করবে যে সে ঘুমিয়ে আছে। মাহমুদের ঘুম ভাঙলে মাহমুদও তাই মনে করল। নিশাত ঘুমিয়ে আছে মনে করে মাহমুদ বলতে লাগলো, ঘুমন্ত অবস্থায় আপনাকে একেবারে নিষ্পাপ লাগতেছে। যদি আপনি একটিবার ভালোবাসাতেন, একবার আমাকে ভালোবাসার অধিকার দিতেন, কথা দিচ্ছি ভালোবাসায় আপনাকে ভরিয়ে দিতাম, কোনো কষ্ট হতে দিতাম না আপনার। কিন্তু কি আর করার বলুন, আপনার মনে তো অন্য কারোর বসবাস। আমার সাথে আপনার বিয়ে হলেও আপনার মনের ও স্বপ্নের রাজকুমার তো অন্যজন। আপনার ভালোবাসা আর আবেগ তো আছে অন্য কাউকে ঘিরে। আমি সেখানে কখনো যেতে পারবো না। আমি চাইলে জোর করে আপনাকে পেতে পারতাম, কিন্তু আমার আপনার ভালোবাসার প্রয়োজন, আর আমি জানি সেটা আমি কখনোই পাবো না। তাই আমি এভাবেই কাটিয়ে দিব আপনাকে নিয়ে। তবে যদি কখনো আপনি চলে যেতে চান তাহলে আমি আপনাকে কখনোই আটকাবো না, কারণ আপনি খুশি থাকলেই আমি খুশি। কারণ আমি আপনাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি। যাক, অনেক কথাই বলে ফেললাম, হয়তো ঘুমিয়ে আছেন তাই বললাম সাহস করে। যদি জেগে থাকতেন তাহলে কখনোই বলতে পারতাম না। তাছাড়া এখন বলেও তো আর কোনো লাভ নাই, কারণ আপনি তো ঘুমিয়ে আছেন। তাই আপনার জন্য এখন এগুলো বলা আর না বলা একই সমান। কিন্তু আমি নিজেকে এই কথাটা অন্তত বলতে পারবো যে একদিন ঘুমের মধ্যে হলেও কমপক্ষে আমি আপনাকে আমার মনের কথাগুলো বলতে পেরেছিলাম। কথাগুলো বলে মাহমুদ নিশাতকে ডাকতে লাগলো। নিশাত জেগে থাকায় সব কথাই শুনেছে, কিন্তু মাহমুদ ঘুম থেকে ডাকলে নিশাত এমনভাবে উঠল ঘুম থেকে যেন নিশাত গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। কক্সবাজারে পৌঁছে তারা বুকিং করা হোটেলে চলে গেল। হোটেলে ঢুকে তারা দুইজন এক এক করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিল। তারপর ক্লান্ত থাকায় রুমে গিয়ে দুজনেই ঘুমিয়ে গেল। বুকের উপরে ভারী কিছু অনুভব করে ঘুম ভেঙে গেল মাহমুদের। মাহমুদ আস্তে আস্তে চোখ খুলে দেখল যে নিশাত মাহমুদকে কোলবালিশ বানিয়ে ঘুমিয়ে রয়েছে। মাহমুদ কিছু না বলে ওই অবস্থায় আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘুম কিছুতেই আসতেছে না, কারণ তার শরীরের সাথে মিশে রয়েছে নিশাত। এটা তার শরীরকে উত্তাল করে দিচ্ছে। অনেক কষ্টে মাহমুদ নিজেকে নিয়ন্ত্রণ করে শুয়েছিল। কিছুক্ষণ পরে নিচে থেকে একটু নড়াচড়া দিতেই নিশাতের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে নিশাত নিজেকে মাহমুদের কোলে খুঁজে পেল। এতে অবশ্য নিশাত অনেক লজ্জা পেল। লজ্জায় নিশাতের গাল টমেটোর মতো লাল হয়ে গেল, আর মাহমুদ নিশাতের সেই লজ্জাসিক্ত টমেটোর মতো লাল হয়ে যাওয়া মুখের দিকে বোকার মতো তাকিয়ে থাকল। মাহমুদের এইভাবে তাকানোতে নিশাতের লজ্জায় মাটি করে মাটির নিচে চলে যেতে মন চাচ্ছিল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিশাত দ্রুত উঠে ওয়াশরুমে চলে গেল। রাত হয়ে যাওয়ায় সেদিন আর বাইরে বের হয়নি তারা। পরের দিন ভোরবেলা সূর্য ওঠার অনেক আগে মাহমুদ আর নিশাত সমুদ্র সৈকত চলে গেল। সেখানে গিয়ে তারা সমুদ্র সৈকতের ভোরের আবহাওয়া দেখল, তারপর সূর্য ওঠা দেখল। সূর্য যখন মধ্য আকাশে অর্থাৎ সকাল 12টার পরে মাহমুদরা হোটেলে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন নিশাতের সমুদ্রের পানিতে গোসল করতে মন চাইল। নিশাত মাহমুদকে কোনো কিছু না বলেই চলে গেল সমুদ্রের পানিতে গোসল করতে। মাহমুদ জানলে নিশাতকে কখনোই একা যেতে দিত না, কারণ মাহমুদ জানে যে নিশাত পানিতে সাঁতার কাটতে পারে না। একটু পরে মাহমুদ নিশাতকে যাওয়ার জন্য বললে দেখে নিশাত নেই। মাহমুদ সাথে সাথে নিশাতকে কল করলো, কিন্তু নিশাতের ফোন বন্ধ। এবার ব্যাপক চিন্তায় পড়ে গেল মাহমুদ। সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় চিল্লিয়ে চিল্লিয়ে নিশাতের নাম ধরে ডাকতে লাগলো মাহমুদ, কিন্তু কোথাও পেল না মাহমুদ তাকে। বিভিন্ন জায়গায় নিশাতকে খুঁজে না পেয়ে মাহমুদ এক জায়গায় চুপ করে মাথা নিচু করে কাঁদতে লাগলো। অন্যদিকে নিশাত সমুদ্রে নেমে গোসল করতে লাগলো।
সে ছোট মানুষের মতো পানি নিয়ে খেলা করতে লাগলো। সব কিছুই ঠিক ছিল, কিন্তু হঠাৎ একটা ঢেউ সব কিছুকে আলাদা করে দিল, পাল্টে দিল কারো কারো জীবনের পুরো সমীকরণটাই। একদিকে নিশাত সমুদ্রে গোসল করতেছে, অন্যদিকে মাহমুদ বসে কাঁদতেছে। হঠাৎ করে বিকট একটা শব্দ হলো। মাহমুদ সামনের দিকে তাকিয়ে দেখে যে একটা বড় ঢেউ এসে একটা মেয়েকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আর মেয়েটা চিৎকার করতেছে। মুহূর্তের মধ্যে মেয়েটির গলার আওয়াজ শুনেই মাহমুদ বুঝতে পারলো যে মেয়েটা নিশাত। মাহমুদ দ্রুত ওখানে দুইটা লোকের সাথে নিয়ে নেমে পড়লো সমুদ্রে, কিন্তু সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে সাঁতার কেটে উঠতে পারছিল না কেউই। ঠিক সেই মুহূর্তেই সামনে থেকে একটা স্পিড বোট আসতেছিল। সেখানে থাকা একটা ছেলে এই অবস্থা দেখে দ্রুত গিয়ে নিশাতকে উদ্ধার করে নিয়ে আসে। সমুদ্র থেকে উঠিয়ে আনার পর দেখা গেল যে নিশাত অনেকটা পানি খেয়ে ফেলেছে, সেই জন্য অজ্ঞান হয়ে গেছে। মাহমুদ দুই হাত দিয়ে কিছুক্ষণ ধরে পেট চেপে অনেকটা পানি বের করে ফেলল, তবুও জ্ঞান ফিরল না। বাধ্য হয়ে নিশাতকে শ্বাস প্রদান করলো মাহমুদ। তারপর একটা সময় গিয়ে নিশাতের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে নিশাত নিজেকে মাহমুদের কোলের মধ্যে শো অবস্থায় পেল। কিছুক্ষণ পর যখন নিশাতে একটু সুস্থ হয়ে উঠলো, তখন তাকে নিয়ে হোটেলে ফিরে এলো মাহমুদ। সেদিন রাতে মাহমুদ নিশাতের অনেক কেয়ার করে। হাতে পায়ে গরম তেল মালিশ করে দেওয়া থেকে শুরু করে খাবার নিচের হাতে খাইয়ে দেওয়া, তারপর ঘুমানোর সময় মাথায় হাত বুলিয়ে দেওয়া এবং ঘুম পাড়িয়ে দেওয়া। এমনকি এই ঘটনার পরে আর একদিন ওখানে ছিল ওরা। এই সময়ের মধ্যে এক গ্লাস পানিও ঢেলে খেতে হয়নি নিশাতকে। সব কিছু মাহমুদ করে দিছে। মাহমুদের এই কেয়ার করাটা নিশাতের অনেক ভালো লাগলো। এমনকি আস্তে আস্তে নিশাত নিজেও মাহমুদের প্রতি দুর্বল হয়ে পড়তেছিল, কিন্তু নিশাত কিছুতেই এটা বুঝতে চাচ্ছিল না যে নিশাত দিন দিন মাহমুদের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। কারণ এটা মেনে নিলে তার প্রথম ভালোবাসাকে সে ভুলে যাবে। তাই নিশাত সিদ্ধান্ত নিল যে সে মাহমুদকে অ্যাভয়েড করে চলবে। এদিকে কক্সবাজার থেকে আসার পর থেকে নিশাত নিয়মিত মাওর সাথে ইউনিভার্সিটিতে যায়। ইউনিভার্সিটির সবাই এখন জানে যে মাহমুদ আর নিশাত স্বামী স্ত্রী। নিশাত বলতে না চাইলেও মাওয়া সবাইকে বলে দেয়। এভাবেই চলতেছিল মাহমুদ নিশাতের সংসার। মাহমুদ প্রতিনিয়ত নিশাতকে বিভিন্নভাবে নিশাতের প্রতি তার ভালোবাসার কথা বোঝাতো, কিন্তু নিশাত বুঝেও সেগুলো অ্যাভয়েড করত। তবে মাহমুদের বিশ্বাস ছিল যে একদিন নিশাত ঠিকই বুঝবে। এভাবেই তাদের বিয়ের 3 মাস পার হয়ে গেল। ইদানিং মাহমুদের নিশাতকে নিয়ে একটু সন্দেহ হয়, কারণ শেষ কয়েকদিন যাবৎ মাহমুদ খেয়াল করে যে নিশাত তার সাথে কার সাথে যেন কথা বলে খুব আস্তে আস্তে। তাও আবার যখন মাহমুদ রুমে থাকে না তখন। যদি কোনো সময় মাহমুদ রুমে চলে আসে তাহলে দ্রুত ফোন কেটে লুকিয়ে ফেলার চেষ্টা করে। এই কাজটা যথেষ্ট সন্দেহপ্রবণ হলেও মাহমুদ কিছুই মনে করেনি, কিন্তু একদিন তার সন্দেহ সত্যি হয়ে যায়। মাহমুদ বাসা থেকে বের হয়েছিল কোনো একটা কাজে। রাস্তায় মাহমুদ দেখে যে নিশাত অন্য একটা ছেলের বাইকের পেছনে বসে কোথা যেন যাচ্ছে। কৌতূহল বশত মাহমুদ তাদের পিছু নিল। মাহমুদ দেখল যে ছেলেটা নিশাতকে নিয়ে একটা পার্কে ঢুকল। মাহমুদ পার্কের মধ্যে ঢুকে নিশাদের কাছে ছেলেটাকে দেখে অবাক হয়েছিল, কারণ নিশাদের সাথে ছেলেটি ছিল রিফাত, যে তাকে বিয়ের দিন একা রেখে চলে গিয়েছিল। মাহমুদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মাহমুদ সেখান থেকে চলে এলো তাদের কোনো কথা না শুনেই। সেদিন মাহমুদ অনেকক্ষণ যাবৎ কেঁদেছিল, কিন্তু ভেতরে ভেতরে সে নিজের মনকে শক্ত করেছে এবং নিশাতকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এই কারণেই সে নিশাতকে অ্যাভয়েড করা শুরু করলো। এদিকে মাহমুদের হঠাৎ পরিবর্তনের কারণ বুঝতে পারল না নিশাত। এখন আর আগের মতো পাগলামি করে না, জোর করে নিশাতের উপর অধিকার খাটায় না, খুব প্রয়োজন না হলে নিশাতের সাথে কথাও বলে না। এটা নিশাতকে ভেতরে ভেতরে পুড়িয়ে মারতে শুরু করে। নিশাতও আগ বাড়িয়ে কিছু বলতে পারে না, কারণ সে নিজেই এই সম্পর্কটাকে পূর্ণ মর্যাদা দেয়নি। তাই নিজে থেকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে না মাহমুদকে। আর তাছাড়া সেও তো মাহমুদকে অনেক অ্যাভয়েড করেছে, অনেক অবহেলা করেছে। তাই সব কিছু চিন্তা করে নিশাত আর কিছু বলতে পারে না। অবশ্য নিশাত আস্তে আস্তে মাহমুদের প্রতি দুর্বল হয়ে পড়তেছে, এটা সে নিজেও একটু বুঝতে পারে, কিন্তু স্বীকৃতি দিতে চায় না। কিন্তু সে মাহমুদকে ঠকাতে চায় না, তাই সে রিফাতকে সবশেষ একবার দেখা করার জন্য ডাকে।
এদিকে নিশাত বাথরুমে ছিল আর ফোন ছিল বিছানার উপর। এই সময় মাহমুদ রুমে ঢোকে আর নিশাতের ফোনে একটা মেসেজ আসে। কৌতূহলবশত মাহমুদ মেসেজ ওপেন করে দেখে, বুঝতে পারে যে নিশাত আজকে বিকেলে রিফাতকে পার্কে ডেকেছে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। মাহমুদ ওদের দুজনকে আজকে হাতে নাতে ধরার পরিকল্পনা করলো। তাই যথাসময় নিশাত আর রিফাত ছাড়াও তৃতীয় একজন ব্যক্তি মাহমুদ সেখানে উপস্থিত হলো। মাহমুদ অবশ্য লুকিয়েছিল। মাহমুদ নিশাত আর রিফাতকে দেখতেও পারতেছিল আর ওদের কথা শুনতেও পাচ্ছিল, কিন্তু ওরা দুইজন মাহমুদকে দেখতেও পাচ্ছিল না। বলো নিশাত, কি হয়েছে? এত জরুরি ভিত্তিতে ডাকলে কেন? দেখো, তোমার ওয়াইফ সন্দেহ করেছিল আমার আর তোমার কোনো সম্পর্ক তৈরি হয়েছিল কিনা। তাই তুমি আমার কাছে এসেছিলে যেন আমি তোমার ওয়াইফের কাছে বিষয়টা ক্লিয়ার করে দেই। আমি বিষয়টা তোমার ওয়াইফের কাছে ক্লিয়ার করে দিছি। আমার মনে হয় এখন আমাদের মধ্যে এই সম্পর্কের ইতি টানা উচিত। যদিও আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই, আমরা দুইজনই এখন বিবাহিত, তাই আমাদের উচিত একমাত্র আমাদের পার্টনারের সাথেই কমিটেড থাকা। তাই আমি চাই আজকের পর থেকে যেন আমাদের আর কোনোদিন দেখা না হয়। আচ্ছা, যদি তুমি চাও তবে তাই হবে, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি মাহমুদকে ভালোবাসো? না, আমি মাহমুদকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবো কিনা জানি না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও যখন সম্পর্কে জড়িয়ে গেছি তখন দায়িত্ব পালন অবশ্যই করতে হবে। তাই আজ এখানেই আমাদের শেষ দেখাও কথা। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থেকো, তাহলে আমি আসি। এই কথা বলে যখনই রিফাত চলে যাওয়ার জন্য হাঁটা ধরলো, ঠিক সেই মুহূর্তেই মাহমুদ চলে এলো রিফাত আর নিশাতের সামনে। হঠাৎ মাহমুদকে এখানে দেখিয়ে ওরা দুজনেই চমকে উঠল। ওরা দুজনেই মাহমুদকে আসল ঘটনাটা কি সেটা বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু মাহমুদ কারো কোনো কথা শুনল না, বরং নিশাতের দিকে এক পলক তাকিয়ে সেখান থেকে চলে গেল। নিশাত ভাবলো বাসায় গিয়ে মাহমুদকে বিষয়টা বুঝিয়ে বলবে। এদিকে ওখান থেকে মাহমুদ বাসায় ফেরার সময় নিশাত আর রিফাতের কথাগুলো নিয়ে ভাবতে লাগলো মাহমুদ। তাতে করে সে খুশি আর দুঃখী দুটোই হলো। খুশি হলো এটা ভেবেছে নিশাত তাকে ঠকাতে চায়নি, তাই নিজে থেকেই রিফাতকে ডেকে সব কিছু শেষ করে দিচ্ছে। আর দুঃখ এটা ভেবেছে নিশাত এই সম্পর্কটাকে এখনো দায়িত্ব মনে করে, এটা ভেবে। তাহলে গত 3 মাসে নিশাতের মনে মাহমুদ নিজের জন্য একটুখানি জায়গাও তৈরি করতে পারেনি। নিশাতের এই কথাটাই মাহমুদ আরও স্পষ্ট হয়ে গেল যে নিশাতকে মুক্তি দেওয়ার যে সিদ্ধান্ত সে নিয়েছে সেটা ভুল নয়। তাই মাহমুদ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল যে মাহমুদ নিশাতকে ডিভোর্স দিয়ে দিবে। বাসায় গিয়ে সে রুমে বসেছিল। একটু পরে নিশাত বাসায় এসে রুমে ঢুকলো। মাহমুদ রুম থেকে বেরিয়ে গেল। নিশাত আর মাহমুদকে বিষয়টা বোঝাতেই পারল না। তারপর রাতে মাহমুদ বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। এই ঘটনার পর থেকে মাহমুদ নিশাতের সাথে আব্বু আম্মু আর মামার সামনে প্রয়োজন অনুযায়ী 2-1টা কথা হয়তো বলে, কিন্তু এর বাইরে একা থাকলে কোনো কথাই বলে না। প্রথমে কয়েকদিন নিশাত চেষ্টা করেছে সত্যিটা মাহমুদকে বলতে, কিন্তু মাহমুদ না শোনার কারণে পরে আর কিছুই বলতো না। এদিকে নিশাতের পরীক্ষার তারিখ এগিয়ে আসার কারণে পড়াশোনায় একেবারে একনিষ্ঠ হয়ে গেল। তাই এখন আর নিশাতের সাথে কোনো কথাই হয় না। নিশাত সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আপুর সাথে ইউনিভার্সিটিতে চলে যায়, আর বিকেলে এসে গোসল করে ঘুমায়। তারপর সন্ধ্যার পর থেকে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে। এটাই এখন নিশাতের প্রত্যেক দিনের রুটিন। দেখতে দেখতে আমাদের বিয়ের 5 মাস পূর্ণ হয়ে গেল। আজকে নিশাতের ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ। 1 মাস পরে পরীক্ষার রেজাল্ট দিবে। এই 1 মাস ইউনিভার্সিটির ছুটি থাকবে, তাই নিশাত এই 1 মাস ওর বাবার বাসায় গিয়ে থাকবে বলে ঠিক করেছে। আম্মু যেতে দিতে না চাইলেও আমি জোর করে পাঠিয়ে দিলাম, কারণ আমাদের সম্পর্কের সমীকরণটা ঠিক আগের জায়গায় রয়েছে। একটুও উন্নতি হয়নি আমাদের সম্পর্কের, কেননা নিশাত এখনো পর্যন্ত জানে না যে সেদিনের রিফাত আর নিশাতের ঘটনাটার আসল সত্যি আমি জানি। নিশাত যদি এটা জানতে পারতো তাহলে হয়তো আমাদের সম্পর্কটা একটু ভালো হতে পারত। নিশাত এখনো ভাবে যে ওই দিনের জন্য আমি তাকে ঘৃণা করি, তাই তার সাথে কথা বলি না, তোকে অ্যাভয়েড করি। কিন্তু তাকে অ্যাভয়েড করার আসল কারণ সে নিজেও জানে না, আর আমি তাকে নিজের থেকে কখনো জানাতে চাইও না। আমি তাকে মুক্তি দিব সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও কেন যেন মাঝে মধ্যেই আমার নেওয়া সিদ্ধান্ত থেকে সরে আসতে মন চায়। কেননা এই 5টা মাসে আমি একটু একটু করে নিশাতকে ভালোবেসে ফেলেছি। সে আমার হবে না জেনেও আমি তাকে ভালোবেসে ফেলেছি।
আমার হৃদয়ের সমস্তটা জুড়েই তার বসবাস গড়ে তুলেছি। এখন আমার হৃদয়ের সম্পূর্ণটা জুড়েই শুধু নিশাতের বসবাস। আমি জানি এটা একান্তই আমার একতরফা ভালোবাসা। সে আমাকে কখনো ভালোবাসবে না, তারপরেও আমি এতেই খুশি আছি। আমার মনের এই কথাগুলো শুধুমাত্র আমার ডায়েরিটাই জানে, আর কেউ জানে না। বিগত 5 মাসে নিশাতকে নিয়ে আমার মনের সব অনুভূতিগুলো একটা একটা করে ডায়েরির পাতায় লেখা আছে। ওই ডায়েরির পাতাগুলোই একমাত্র জানে যে আমি নিশাতকে কতটা ভালোবাসি। কিন্তু আমার ইদানিং মনে হচ্ছে আমার ডায়েরি আমি ছাড়াও অন্য কেউ পড়ে। কিন্তু প্রশ্ন হলো, এই অন্য কেউ কে যে আমার ডায়েরি পড়ে? নিশাত বাবার বাড়ি 1 মাস থাকবে বলে গেলেও 3 দিন পরে চলে এলো আমাদের বাসায়। আমি দেখেও কিছুই বললাম না। ইদানিং আমাদের মধ্যে খুব প্রয়োজন ছাড়া কথা হয় না। নিশাতের জগতেই থাকে, ওর পড়াশোনা আর রিফাতের সাথে কাটানো কিছু স্মৃতিকে আঁকড়ে। আর আমি 1 মাস আগে সেনাবাহিনীর মাঠে দাঁড়িয়েছিলাম। সেখানে আব্বুর পরিচিত অফিসার থাকাতে চাকরিটা পেতে আমার খুব বেশি কষ্ট করতে হয়নি। আমাদের ট্রেনিংয়ের ডেট দিয়েছে 1 মাস পরে। আমি এখন চিন্তায় পড়ে গেলাম যে নিশাতকে কি করা যায়, কারণ বিগত 5 মাসে আমার কোনোভাবেই আমার মনে হয়নি যে আমার প্রতি তার কোনো অনুভূতি জন্ম নিয়েছে। তাই আমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। এভাবে আরও 15 দিন চলে গেল। তবে একটা বিষয় নিশাত বাবার বাড়ি থেকে আসার পর থেকে খেয়াল করতেছি যে নিশাত আমার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে বিভিন্নভাবে, কিন্তু বিষয়টা আমি খুব বেশি গুরুত্বের সাথে দেখিনি। অন্যদিকে আমার আপু একদিন আমার ঘরে এসেছিল চার্জার খুঁজতে। সেদিন আমার এতটাই ঘুম পেয়েছিল যে আমি ডায়েরিটা খুলে রেখেই ডায়েরির পাশে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। সেদিন আপু আমার ডায়েরির শুরু থেকে কিছু পাতা পড়েছিল। তারপর প্রতিদিন আমি যখন বাসায় থাকতাম না বা আমি যখন ঘুমিয়ে থাকতাম, তখন আপু লুকিয়ে লুকিয়ে আমার ডায়েরি পড়তো। আপু আমার ডায়েরি পড়ে বুঝতে পারে আমার আর নিশাতের সম্পর্কের অবস্থা। তখন আপু নিজে নিজে নিশাতের সাথে কথা বলতে নিশাতের বাসায় যায়, কারণ তখন নিশাত পরীক্ষা শেষ করে বাসায় চলে গেছে 1 মাসের ছুটিতে। কিরে নিশাত, কি খবর তোর? বাসা থেকে চলে আসলি, আমাকে তো বললি না কিছু। আম্মুকে তোর কথা জিজ্ঞাসা করলে বললো তুই বাড়িতে এসেছিস, তাই চলে এলাম তোর বাড়িতে। তোকে একটা জিনিস দেখানোর আছে, সেটা দেখানোর জন্যই মূলত এসেছি। এই তো ভালো। আসলে আসার সময় তুই বাসায় ছিলি না, আর এদিকে আম্মু বারবার কোনো করতেছিল, তাই দ্রুত চলে এসেছি। আন্টিকে তো বলে এসেছিলাম। আর কি দেখবি তুই আমাকে? দেখা তো। আপু তখন আমার ডায়েরিটা নিশাতের হাতে দিল। নিশাত ডায়েরিটা পড়তে শুরু করলো। ডায়েরির লেখা, গতকাল রাতটা আমার জীবনের অন্য যে কোনো রাতের থেকে আলাদা। আমার জীবনে এক পরীর আগমন ঘটেছে। নাম নিশাত। মেয়েটা একটু রাগী হলেও অনেক ভালো। আমার থেকে বয়সে 2 বছরের বড়। পরীটা আমার সাথে এক খাটে থাকলেও কেমন যেন একটু আলাদা থাকে আমার থেকে। তার হৃদয়ে অন্য কেউ ভর করে আছে। তার জীবনে প্রথম ও একমাত্র ভালোবাসা, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের দিন ছেলেটা নিশাতকে রেখে তার প্রেমিকার সাথে পালিয়েছে। এটা নিশাত মেনে নিতে পারেনি, তাই আমাকে বলেছে যে সে আমাকে স্বামী মানলেও আমাকে ভালোবাসতে পারবে না কখনো। আমি অবশ্য এটা মেনে নিয়েছি। না মানলে কি হতো এটা ভেবে সময় নষ্ট করতে চাচ্ছি না। তার মনে অন্য কারো বসবাস। সে আমাকে বিয়ে করেছে, তার মানে এটা নয় যে সে বাধ্য হয়ে আমাকে ভালোবাসবে। ভালোবাসা বাধ্য হয়ে হয় না। তবে আমি তাকে ভালোবাসি, তাই তাকে সেই স্বাধীনতা দিয়েছি অন্য কাউকে ভালোবাসার। আমি নিশাতকে অনেক ভালোবাসি। চেষ্টা করব সে যেন কোনো দিন কষ্ট না পায়। সে যেতে চাইলে হয়তো তাকে আটকে রাখতে পারবো না। শুধু চাইছি আর কিছুদিন পরে যেন সে যায়, তার সাথে যেন অনেক সময় কাটানো যায়। সে চলে গেলে এই স্মৃতিগুলো নিয়ে বাঁচতে চাই। নিশাত আমাকে 2টা অপশন দিয়েছে। 1, হয়তো আমি তাকে নিয়ে অধিকার বঞ্চিত হয়ে জীবন কাটাবো। 2, তাকে ডিভোর্স দিয়ে নতুন করে জীবন শুরু করব। তবে নিশাত বলেছে দ্বিতীয়টাই নাকি আমার জন্য ভালো। সে বয়সে আমার থেকে বড়, সে এটাকে ভালো মনে করেছে আমার জন্য। কিন্তু বিশ্বাস করুন, আমি সারাটা জীবন অধিকার বঞ্চিত থাকতে রাজি ছিলাম যদি নিশাত আমার সাথে খুশি থাকতো। কিন্তু নিশাত আমার সাথে খুশি নয়। বিয়ের আগে ওর মুখে সর্বোপরি একটা মিষ্টি হাসি থাকতো, কিন্তু বিয়ের আজ 5 মাসের মধ্যে আমি কোনোদিন ওর মুখে ওই হাসিটা দেখিনি।
তাই আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি যে ওর খুশির জন্য হলেও আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, যাতে করে নিশাত ভালো থাকে। ওর ঠোঁটের কোণে সেই ভুবন ভুলানো এক চিলতে মিষ্টি হাসিটা দেখার জন্য হলেও আমি ওকে ডিভোর্স দিব। তাতে আমার যতই কষ্ট হোক না কেন, ওর মুখের ওই হাসিটা দেখলেই আমার সব কষ্ট নিমিষেই হারিয়ে যাবে। ভালোবাসার মানুষ ভালো থাকলে আমি ভালো থাকব। কালকে দুপুরে একটা মেইল এসেছে, সেখানে আমার সেনাবাহিনীর চাকুরি কনফার্ম করেছে, কিন্তু এটা আমি নিশাতের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আজকাল ওর সাথে আমার কথাও কম হচ্ছে। একদিকে যেমন ওর পরীক্ষার চাপ চলতেছে, ঠিক অন্যদিকে আমার চাকরি নিয়ে একটা ব্যস্ততা চলতেছে। আমি আবার ভেবে দেখলাম ডিভোর্সের পরে যেন নিশাত জীবনটাকে নিজের মতো করে উপভোগ করতে পারে, সেই ব্যবস্থাও করব। সেই জন্যই আমি ওর বাসা থেকে আন্টিকে বলে ওর মার্কশিট আর সার্টিফিকেট নিয়ে আমি স্কলারশিপের আবেদন করেছি। আলহামদুলিল্লাহ, কানাডার এক ইউনিভার্সিটি ওকে স্কলারশিপ দিয়েছে, কিন্তু ওকে এই বিষয়টাও জানানো হয়নি। এইসব কাজের ব্যস্ততার মধ্যে ওর সাথে কথা বলতে পারিনি। এদিকে আবারও বাসায় চলে গেছে 1 মাসের জন্য। আমি নিয়ত করেছি আগামী ঠিক 27 দিন পরে ওর জন্মদিন, সেদিনই ওকে আমি 2টা উপহার দিব। একটা হলো ওর জন্মদিনের উপহার, সেটা হলো স্কলারশিপ লেটার, আর অন্যটা হলো ওর বিবাহের অর্ধবর্ষ উপলক্ষে উপহার, সেটা হলো ওর হাসি ফিরিয়ে দেওয়ার উপলক্ষ আমার থেকে ওর মুক্তিনামা বা ডিভোর্স লেটার। এই মেয়েটা বড্ড অদ্ভুত, প্রতিনিয়তই আমাকে এক অজানা মায়ার বাঁধনে আটকে ফেলছে। আমাকে এতটা ইগনোর করে, অথচ আমি ওকে প্রতিদিন একটু একটু করে ভালোবেসে ফেলছি। এখন বড্ড ভয় করে এটা ভেবে যে নিশাত চলে গেলে কি হবে আমার। ডায়েরির লেখাগুলো পড়ে অঝরে কাঁদতে লাগলো নিশাত, আর মা ওকে জড়িয়ে একাধারে বলতে লাগলো, আমি এই মানুষটাকে এতদিন অবহেলা করেছি, যে মানুষটা আমাকে পৃথিবীর সব কিছুর বিপরীতে গিয়ে ভালোবেসেছে। আমি এটা কি করলাম যে মানুষটা আমাকে এতটা ভালোবাসলো, তাকে আমি এতটা কষ্ট দিলাম? কেন আমি ওকে এতটা অবহেলা করলাম? অতিরিক্ত কাদার কারণে নিশাত অজ্ঞান হয়ে গেল। মাওয়া নিশাতকে বিছানায় শুইয়ে দিয়ে চোখে মুখে পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরালো। তারপর ওর থেকে বিদায় নিয়ে নিজের বাসায় চলে আসলো। ওই দিন বিকেলেই নিশাত মাহমুদের বাড়ি ফিরে আসলো। বাসায় আসার পরে নিশাত অনেকবার মাহমুদের সাথে কথা বলার চেষ্টা করেছে। সেদিনের ঘটনার বাস্তবতাটা মাহমুদের সামনেই তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে মাহমুদ নিশাতের কথা শোনেনি, বা বলা যায় শুনতে চায়নি। এইভাবে আস্তে আস্তে নিশাতের জন্মদিন এগিয়ে আসলো। এদিকে শেষ কয়েকদিনে নিশাতের মনেও মাহমুদের জন্য ভালোবাসা নামক অনুভূতিটা সম্পূর্ণভাবে জেঁকে বসল। নিশাত এখন সবসময় মাহমুদকে নিয়ে ভাবে। মাহমুদের কথা চিন্তা করে মাঝে মাঝে সে চিন্তার জগতে হারিয়ে যায়। আজকে রবিবার, আগামীকালকে নিশাতের জন্মদিন। বাসায় নিশাতের জন্মদিন উপলক্ষে রবিবার রাত 12টার সময় কেক কাটার আয়োজন করা হয়েছে, কিন্তু সব কিছু ঠিক থাকলেও আজকে সারাদিন মাহমুদকে কোথাও দেখা যায়নি। ওদিকে নিশাত ভেবে রেখেছে যে রবিবার দিন মাহমুদকে ওর মনের কথা বলে ওর সাথে সম্পর্কটা ঠিক করে নিয়ে রাতে দুইজন একসাথে কেক কেটে উদযাপন করবে, কিন্তু মাহমুদ বাসায় না থাকায় সেটা আর হয়ে ওঠেনি। নিশাত রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছে মাহমুদের জন্য, কিন্তু তখনও মাহমুদ বাসায় আসেনি। এদিকে পার্টিতে মেহমান চলে আসায় নিশাত রেডি হয়ে নিচে চলে গেল। সময় রাত 11:40। হঠাৎ বাসার বড় গেট দিয়ে মাহমুদের প্রবেশ। মাহমুদ 2টা খাম হাতে নিয়ে বাড়িতে ঢুকল। কেউ কিছু না বুঝলেও নিশাত আর মা বুঝে গেল আগামী আধা ঘন্টায় কি হতে চলেছে। কিন্তু এখন এমন একটা সময় যে কেউ কোনো কিছু করতে পারবে না। তারপরেও মাও একটা শেষ চেষ্টা করার জন্য মাহমুদের পিছে পিছে গেল ওর সাথে কথা বলার জন্য, কিন্তু মাহমুদ রুমে ঢুকেই মাওয়ার মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দিল। তাই মাও নিরাশ হয়ে নিচে পার্টিতে চলে এলো। দ্রুত সময়ে ফ্রেশ হয়ে নির্দিষ্ট সময়ের 5 মিনিট আগেই নিচে আসলো মাহমুদ, হাতে 2টা খাম। এই 5 মিনিটেও মাহমুদের সাথে কথা বলার চেষ্টা করেছে মাওয়া নিশাত দুজনেই, কিন্তু মাহমুদ নিজেকে মেহমানদের সাথে কথা বলতে ব্যস্ত রেখেছিল। নির্দিষ্ট সময় কেক কাটা হলো, সকলে উপহার দিল নিশাতকে। সবার শেষে আসলো মাহমুদ নিশাতের সামনে আসতে নিশাতের চোখ জোড়া ভিজে উঠল। খুব কাছের কোনো জিনিসকে হারিয়ে ফেলার ভয় ওর মধ্যে জেঁকে বসল। অবশেষে মাহমুদ খাম দুটো নিশাতের হাতে দিয়ে বলল, এখানে 2টা গিফট আছে, একটা তোমার চাওয়া গিফট আর অন্যটা আমার পক্ষ থেকে তোমাকে করা গিফট।
আর সাথে একটা চিরকুট আছে। কথাগুলো বলতে বলতে মাহমুদের চোখ জোড়া ভিজে গেল, কিন্তু লোক চোখের আড়ালে মাহমুদ তার চোখ জোড়া মুছে সেই বার্থডে পার্টি ত্যাগ করল। পার্টি থেকে বের হয়ে মাহমুদ একটা নির্জন ফাঁকা মাঠে গিয়ে কিছুক্ষণ চিৎকার করে কাঁদল, তারপর মুখে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এইদিকে নিশাত চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। আমি জানি সেদিন আপনার আর রিফাতের মধ্যে কি কথা হয়েছিল। আমি ওখানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আমি এমন একটা জায়গায় ছিলাম যেখান থেকে আপনারা আমাকে না দেখতে পেলেও আমি আপনাদেরকে স্পষ্ট দেখতেও পারছিলাম আর শুনতেও পারছিলাম। চিরকুট পড়া শেষ করে নিশাত সামনে তাকিয়ে দেখে যে মাহমুদ মেন গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। মাহমুদের চলে যাওয়ার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকলো নিশাত, আর ভাবতে লাগলো এটা কি হলো তার সাথে। অবশ্য এটা তো হওয়ারই ছিল তার সাথে, কিন্তু সে তো সব কিছু ঠিক করে নিতে চেয়েছিল, তাহলে কেন সে একটা সুযোগ পেল না। এসব ভাবতে ভাবতে অঝরে কাঁদতে লাগলো নিশাত। নিশাতের অবস্থা দেখে মাওয়া তাকে পাঠিয়ে দিল মাহমুদকে খুঁজে বের করে ওর সাথে কথা বলে সব কিছু মিটিয়ে নিতে। নিশাত মাহমুদকে খুঁজতে খুঁজতে একটা ফাঁকা মাঠে গাছের নিচে মুখে হাত দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখতে পেল। নিশাত গিয়ে একেবারে মাহমুদের পেছনে গিয়ে বসল। ছেড়ে যখন যেতেই পারবে না তাহলে ছেড়ে চলে এলে কেন? কে কে কে? এ কি নিশাত আপু? আপনি এখানে? নিশাত মাহমুদের মুখে আপু ডাক শুনে বলল, কুত্তা, আমি তোর আপু হই বলে এলোপাথারি মাহমুদের বুকে ঘুষি আর চর মারতে লাগলো। আহ আপু, আমার ব্যথা লাগছে তো। আর আপনি আমার আপুই তো। আপনি আমার বড় কাকার মেয়ে। আমার থেকে বয়সে 2 বছরের বড় আপনি। তাহলে তো সম্পর্কে আপনি আমার আপুই হলেন। কুত্তা, আমি তোর আপু তাই না? তারা দেখাচ্ছি তোকে আজকে। আজকে তোর একদিন কি আমার একদিন। অপরের কথাগুলো বলে নিশাত মাহমুদকে ধাক্কা মেরে ঘাস ভর্তি মাঠের উপর ফেলে দিল, আর নিশাত মাহমুদকে জড়িয়ে ধরে ওর বুকের উপরে উঠে গেল। তারপর এলোপাথারিভাবে মাহমুদকে চুমু দিতে লাগলো। এক পর্যায়ে মাহমুদ নিশাতকে ধাক্কা মেরে নিচের বুকের উপর থেকে সরিয়ে দিয়ে নিচে উঠে পড়ল। তারপর বলল, আপু, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে সম্পর্ক আমাদের মধ্যে ছিল সেটা পবিত্র সম্পর্ক ছিল, কিন্তু আপনি তখন সেটা চাননি। অথচ এখন আগের সম্পর্কটা শেষ হয়ে গেছে। এখন আপনি যেটা করতেছেন সেটাকে অবৈধ সম্পর্ক বলে, সুতরাং আপনি নিজেকে সংযত করুন। কি জন্য সংযত করব? আমি আমার বরের সাথে যা ইচ্ছা, যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা করব, তাতে তুই নিষেধ করার কে? আর আমাকে ডিভোর্স দেওয়া, তাই না? তোর সাহস কত বড়, তুই আমাকে ডিভোর্স দিস? আর শোন, ডিভোর্স একজনের সইতে হয় না, 2 জনেরই সই লাগে। আর আমি তো সই করিনি, তাই ডিভোর্স তো হয়নি। তাই তুই এখনো আমার বর আছিস। কিন্তু আপনি ডিভোর্স পেপারে সই করেননি কেন? আপনি তো এই সম্পর্কে খুশি নন, আমাকে কখনোই ভালোবাসতে পারবেন না। আর আমি এমন কাউকে নিয়ে সারা জীবন কাটাতে চাই না যে আমাকে ভালোবাসে না। নিশাত এবার মাহমুদের চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, একটা সময় সত্যিই তোমাকে ভালোবাসিনি, তবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে ছাড়া আর কিছুই কল্পনা করতে পারি না। আমার এসব উচ্চ ডিগ্রি চাই না, আমি সারা জীবন তোমাকে ভালোবাসতে চাই। আমি আর তুমি মিলে ছোট্ট একটা সংসার গড়ে তুলতে চাই। আমি তোমার ছেলেমেয়ের মা হতে চাই। তোমার জীবনের সর্বক্ষেত্রে আমি আমার অধিকার বাস্তবায়ন করতে চাই। সর্বোপরি আমি একান্তই তোমার হয়ে থাকতে চাই। দেবে কি আমাকে এই অধিকারটুকু? পূরণ করবে কি আমার এই চাওয়াটুকু? নিশাতের মুখে এই কথাগুলো শুনে মাহমুদ কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। তার ঘোর কাটলো আকাশের মেঘের গর্জনে। আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মাহমুদ নিশাতের দিকে 2 হাত প্রসারিত করে দিল। নিশাত দৌড়ে এসে মাহমুদের বুকে নিচের আশ্রয় খুঁজে নিল। মাহমুদ ও নিশাত পরস্পরকে এতটাই শক্ত করে আঁকড়ে ছিল যে মনে একে অপরের সাথে মিশে যাচ্ছে। ঠিক এ অবস্থায় বৃষ্টি পড়ার গতি বেড়ে গেল। 2 জনের শরীর বৃষ্টির পানিতে ধুয়ে যেতে লাগলো, সাথে ধুয়ে দিল তাদের পূর্বের সকল খারাপ স্মৃতিগুলো। এই মুহূর্ত থেকেই শুরু হলো মাহমুদ আর নিশাতের পূর্ণ ভালোবাসাময় পরিণয়ের এক নতুন অধ্যায়।